তারিখ হচ্ছে আগস্টের 9 তারিখ, আর এখন ভোর 5টা বাজে। বাড়ি থেকে বার হয়েছে। তো তো নমস্কার বন্ধুরা। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমার বাড়ি বসিরহাট থেকে নিউ দীঘা। লাইফে ফার্স্ট টাইম এরকম বাইক রাইড করে এতটা দূর যাচ্ছি, কোনো এক্সপিরিয়েন্স নেই। হাইওয়েতে চলো, হাইওয়েতে তো ঠিক আছে নর্মালি, এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর এত দূরে আমি আজ পর্যন্ত কখনো বাড়ি থেকে বার হইনি একা। তো আমি এখনও ঠিকভাবে রেডিও করতে পারিনি। আমি যাচ্ছি আমার পিলিয়ন রাইডার আমার ম্যাডামজিকে পিক আপ করতে। তো ওকে পিক আপ করার পর সমস্তটা ভালো করে আর একবার একটু গুছিয়ে নেবো। তো আমি ওকে ফোন করে দিয়েছি রাস্তায় আসতে বলার জন্য, মানে ওকে ফোন করে বলে দিলাম যে তুমি রাস্তায় চলে আসো, আমি এসে গেছি। লেট হয়ে গেছে, আমি ভেবেছিলাম মোটামুটি 4:30টার মধ্যে বার হবো, কিন্তু বাজে এখন 5টা, আধা ঘন্টা লেট কী কারণে, কিসের জন্য সবটাই জানাবো। আগে একটু ভালোভাবে গুছিয়ে নেই, কারণ দেখতে পাচ্ছ সাইডে ক্যামেরার ব্যাগ, সাইডের আমার চেস্ট ব্যাগটা পুরোটা ঝুলছে, যা করে নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে, আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো এগুলো একটুখানি আমি সব কিছু সেট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ম্যাডামকে করে নিয়েছি পিক আপ, এবার যাব পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, ট্যাঙ্ক করাবো ফুল, তারপরে ওখান থেকে সোজা রওনা দেবো নিউ দীঘার দিকে। টাকি রোড হয়ে যাবো না, টাকি রোড হয়ে এখন প্রচণ্ড পরিমাণে লরির চাপ, টাকি রোডে যাবো না। আর কালকে এসেছি, রাস্তাও অত ভালো ছিল না, কালকে এসেছি রাস্তা অত ভালো ছিল না, ওই জন্য টাকি রোডে আর যাবো না। তো সামনেই আছে পেট্রোল পাম্প, এখান থেকে গাড়িটা ট্যাঙ্ক করে দেবো ফুল। হ্যাঁ ব্যাস, ছেড়ে দাও 1054 টাকা। তো ট্যাঙ্কি হয়ে গেছে ফুল আমাদের। গাড়ির ট্যাঙ্ক হয়ে গেছে ফুল। ট্রিপ এ ট্রিপ বি দুটোই করে দিয়েছি 0। ট্রিপ বিটা রেখে দেবো টোটাল কত কিলোমিটার চলছি, আর ট্রিপ এটা রেখে দেবো কত কিলোমিটার ফিউলিং হয়েছে সেটা হিসাব করার জন্য। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই ট্রিপে যাওয়ার আগে আমার কিছু কেনাকাটা সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো গিয়ে। ব্যাস, এরপর থেকে আর এতটা কনজেস্টেড সরু রাস্তা নাই, এবার থেকে ভালোই রাস্তা, এরপর থেকে এই জায়গায় একটু ট্রেনেও চালাতে পারবো। আর এখন ভোরবেলার সময় অতটা জ্যাম যানজটও হবে না। এই রাস্তাটার একটা প্রবলেম, এই রাস্তায় বাম্পার আছে, সেকেন্ডে একটা করে বাম্পার, এবং একটুখানি টানতে পারবে না বাম্পার। দেখো গাড়ির টেল ল্যাম্প নেই, ইন্ডিকেটার নেই, জাস্ট ছেঁদা করা আছে ওখানে। এদেরকে পুলিশ কিছু বলে না, হ্যাঁ। আর আমরা সামান্য একটা হেলমেট না থাকলে ফাইন, পলিউশন না থাকলে ফাইন, ইন্স্যুরেন্স না থাকলে ফাইন, হ্যাঁ। আর এদের গাড়িতে না আছে ইন্ডিকেটার, না আছে টেল ল্যাম্প, অন্ধকারে যাবে কেউ দেখতেও পাবে না পিছন থেকে, না রেডিয়াম লাগানো আছে, এদেরকে পুলিশ কিছু বলবে না। দ্যাটস অল আওয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ গভর্নমেন্ট। সাবাস।
কত সুন্দর রাস্তা, দুদিক থেকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ভালো লাগে বেশ এই রাস্তাগুলো। এরকম ধরনের রাস্তা আছে আমাদের ওই বনগাঁর ওই সাইডটায়, মানে বনগাঁ বর্ডারে যেতে গেলে যে রাস্তাটাতে যেতে হয় সেই সাইডটায়। আমার ওকে নিয়ে যত সমস্যা, আমি তো হাফ প্যান্ট পরেই চলে যেতাম, হাফ প্যান্ট, পেছনে একটা ব্যাগে জামা কাপড়, বাস। ওকে নিয়ে সমস্যা, কারণ আমি তো চালাচ্ছি, আমার অতটা অসুবিধা হবে না, আমার সিট অতটা অসুবিধা হবে না, কারণ যে চালায় তারা বেশি অসুবিধা হয় না জেনারেলি, কিন্তু যে পেছনে বসে থাকে তারই সব থেকে বেশি কষ্ট হয়। তার মধ্যে 4 চাকা হলে তাও কথা বলতে বলতে যাওয়া যায়, 2 চাকাতে কথা হয় একমাত্র ইন্টারকম ছাড়া, কথা বলার কোনো লাইন নেই। সুতরাং ওকে নিয়েই একটু আমার টেনশন, কারণ ও আমার সাথে এই ফার্স্ট টাইমই বাইকে করে এতটা দূর যাচ্ছে। ও তো ঘুরতেই যায় না, ও তো বাড়ি থেকেই বার হয় না। ও তো আগের বছর বোধহয় হাইয়েস্ট গেল দার্জিলিং, তারপরে এই যাচ্ছে এখন দীঘা। আমি তো চলো তাও দীঘা পুরী ঘুরে এসেছি ট্রেনে করে বাড়ির লোকের সাথে, মা বাবা সবাই ফ্যামিলি। ও তো কোথাও যায়ই না, তো ফার্স্ট ট্রিপ গেল দার্জিলিং, আর এই চলে যাচ্ছে এখন আমার সাথে দীঘায়, তাও বাইকে, তাও এতটা দূর। ও হয়তো এক্সাইটমেন্টে চলে যাবে ঠিকই, কিন্তু হোটেলে গিয়ে ওর যে পশ্চাৎ পাদদেশের কী অবস্থা হবে সে একমাত্র আমিই জানি। আমার ওয়েদারটা নিয়ে টেনশন ছিল, কিন্তু ওয়েদার দেখছি খুবই ভালো আছে এখনও পর্যন্ত, মেঘ ততটা নেই। এদিকটা একটু তো মেঘলা মেঘলা আছে, বাট এদিকটাতে অতটা মেঘলা নেই। আমার ওয়েদারটা নেই, কাল কাল রাতে আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, আমি যে যা স্যার হয়ে গেল যাওয়া। এবং বৃষ্টি পড়লে মোটো ব্লগ আমি করতে পারবো না, তার কারণ এটা যে ক্যামেরা তো ওয়াটারপ্রুফ, কিন্তু মাইকটা তো আর ওয়াটারপ্রুফ না। সুতরাং বৃষ্টি এসে গেলে আমাকে মোটো ব্লগ স্ল্যাপ মানে শুধু ক্যামেরাটাই লাগিয়ে রাখতে হবে, মাইকটা খুলে ভিতরে নিয়ে নিতে হবে, তখন সেক্ষেত্রে ভয়েস রেকর্ড করাটা আমার জন্য মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক, বৃষ্টিটা নাই আসুক, এরকমই ওয়েদার থাকুক হালকা হালকা। এই হচ্ছে আমাদের মালঞ্চ ব্রিজ। মালঞ্চ ব্রিজ এটা পার করেই বাঁ হাতে চলে গেলে চলে যাবে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে সুন্দরবন, আর ডান দিকে কলকাতার দিকে, মানে ডান দিকের রাস্তাটা সোজা কলকাতায় গিয়ে মিশে যাচ্ছে। ওই যে উপরে লেখা আছে বাঁ দিকে চলে গেলে গদখালি। তো এখান থেকে বাঁ দিকে চলে গেলে তোমার ওই গদখালি, তারপরে বকখালি, যত খালি নাম আছে সব বাঁ হাতে, মানে সুন্দরবন এরিয়া। যে এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সুন্দরবন, আর আমরা চলে যাবো ডান দিকে কলকাতার দিকে। তো সুন্দরবনও যাব, সব জায়গায় ঘুরবো। সুন্দরবন একদিন ঘুরতে যেতে হবে। সুন্দরবন গেছে আমি 2বার গেছি, তেমন কিছুই নেই, নদীর মাঝখানে বাঘ তো দেখতেই পাই না, নদীর মাঝখানে করে ঘুরতে হয়, না ফোনের টাওয়ার থাকে না কিছু থাকে, কিচ্ছু থাকে না ওখানে, কিচ্ছু নেই। ওখানে বন্ধু বান্ধবদের সাথে যাও একটু, যারা
একটু লিকার চা খেতে ভালোবাসো তাদের জন্য বেশ ভালো জায়গা। আমি ওসব খাইও না, ওই জন্য আমার ওই জায়গাটা অতটা ভালোও লাগেনি। হ্যাঁ, বাঘ দেখতে পেলে হয়তো ভালো লাগতো। একদিন কুমির, মানে সেকেন্ডবার যখন গেছিলাম কুমির দেখতে পেয়েছি, আর ফার্স্টবার যখন গেছিলাম তখন হরিণ দেখতে পেয়েছিলাম, বাঁদর দেখতে পেয়েছিলাম, ব্যাস ওইটুকু। ওই আমার সুন্দরবন দেখা। তাছাড়া কখনো, হ্যাঁ, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। আহা হা, কী কথা, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, ইয়েস, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই যে রাস্তাটা, এটা বাসন্তী হাইওয়ে বলে। রাস্তাটা ভালো বেশ, গাড়ি চালিয়ে মজা আছে, কিন্তু সামনে থেকে আবার স্পিড ফাইন আছে, সুতরাং একটু দেখে শুনেও চালাতে হবে আমাকে। অনেক সময় পুলিশ ওই যে স্পিড গানগুলো থাকে ওইগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, তো বেশি স্পিডও তুলবো না, 70-70-এর আশপাশই রাখবো, বেশি স্পিড তোলারও দরকার নেই। এই যে এসব পুলিশ যে চৌকিগুলো, এখানে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। এখানেও আমাদের 4 চাকা একবার স্পট ফাইন খেয়েছে। বাপরে বাপ, হাওয়াতে হেলমেট ধরে টাকা কষ্ট হচ্ছে, এত জোরে হাওয়া হচ্ছে এখানে। আমার হেলমেট জাস্ট ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক হচ্ছে, এত জোর হাওয়া। আর এই রাস্তায় বাস ভীষণ খতরনাক চলে, দেখো, যেখানে পারবে দাঁড়িয়ে যাবে, যেখান থেকে ইচ্ছা প্যাসেঞ্জার তুলবে। কাকার বেগ দেখেছো? স্প্লেন্ডার গাড়ি নিয়ে ছুটছে, দেখো, স্প্লেন্ডার। আমি এর আগে কখনো আমার ডমিনারটাকে এত জোরে ছোটাইনি, কারণ এরকম রাস্তা তো আমাদের ওখানে নেই, আর আমি রাইডে তো যাইই না। তো এই ফার্স্ট টাইম আমার গাড়ি সেকেন্ড সার্ভিসের পর এরকম স্পিডে উঠছে, 80-90, 80-90। ব্যাস, যা স্পিড তোলার এই সাইনবোর্ড পর্যন্তই। এরপর থেকে পুলিশ স্পিড গার্ড নিয়ে বসে থাকে, বা এরপর থেকে তোমার 4 চাকার কথা বলছি, ঘটকপুকুর পর্যন্ত বোধহয় 55 কি 60 হয়তো স্পিড আছে, আর তারপর থেকে কিন্তু 50 স্পিড। সুতরাং যা স্পিড তোলার হয়ে গেছে, এখান থেকে আর ভোজেরহাট পর্যন্ত গাড়ি এরকম নর্মালি চলবে। তো আমরা ভোজেরহাট পৌঁছে গেছি ছোট্ট ছোট্ট করে চলতে চলতে। এখান থেকে নিয়ে নেবো ডান দিকে, এবং ডান দিকে নেওয়ার পরে এই রাস্তাটা সোজা উঠবে আমাদের বিশ্ব বাংলা গেটে। তো এবার আর কোনো স্পিড লিমিট ওই রাস্তার মধ্যে তো নেই। তো
এবার ভালোভাবে গাড়িটা চালাতে পারবে। এই রাস্তায় 50-এর উপরে গাড়ি তোলা যায় না, 50-এর উপরে উঠবে তো তোমার ফাইন হবে। সিগন্যাল পেয়ে গেছি, এখান থেকে চলে যাব ডান দিকে এবং এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে বিশ্ব বাংলা গেটের ওখানে। তো ফাইনালি বিশ্ব বাংলা গেট আমরা, তো বিশ্ব বাংলা গেট থেকে এবার এখান থেকে আমি ডান দিকে নিয়ে নেব সিধা ইকো পার্কের সামনে দিয়ে হয়ে চিনার পার্ক। সেই আমরা উন্নয়নের পোঁদের নিচে দাঁড়িয়ে আছি, উন্নয়নের পোঁদের নিচে। তুমি এখন উন্নয়নের পোঁদের নিচে দাঁড়িয়ে আছো, কেমন লাগছে বলো তোমার? এত বড় একটা উন্নয়ন, তার এত বড় একটা পোঁদ, আর তার নিচে তোমরা দাঁড়িয়ে আছো, বলে নাকি বাজে লাগছে। তো আমরা বিশ্ব বাংলা গেটের নিচ থেকে ডান দিকে নিয়ে নিলাম টুয়ার্ডস ইকো পার্ক। এখনও পর্যন্ত ম্যাপের প্রয়োজন পড়িনি, কারণ এইসব রাস্তায় তো আমার রোজকার আসা যাওয়া থাকে। সামনেই আমার, আমি যেমনটা বলেছিলাম আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, হন্ডা বিগ উইংয়ে আমি হচ্ছে অ্যাজ আ সেলস কনসালটেন্ট ওখানে আমি কাজ করি। তো এই রাস্তাতে আমার প্রায় অন্তরে আসা পড়ে, সুতরাং রাস্তাগুলো আমার সব চেনা পরিচিত, ওই জন্য এখনও পর্যন্ত তো আমার ম্যাপের প্রয়োজন পড়েনি, বাট সামনে গিয়ে আমার পড়বে ম্যাপের প্রয়োজন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত আমার কোনো ম্যাপের প্রয়োজন পড়বে না, তারপরে গিয়ে আমার ম্যাপের প্রয়োজন পড়বে। তো এই হচ্ছে আমার কর্মস্থল, সামনে আমাদের শোরুম, রোজকার আসা যাওয়া এই রাস্তাতেই চলেই থাকে। শোরুমটা আমি এখান থেকেই দেখাচ্ছি, দেখতে পাবে। এখনও শোরুম খুললে, সবে তো 7:30 বাজে, সরি শোরুমের এখনও কিছুই খোলেনি। তোমরা যারা হন্ডা বিগ উইংয়ের প্রোডাক্ট কিনতে ইচ্ছুক বা সার্ভিস রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে ফোন করতে পারো, আমি আমার ফোন নাম্বার নিচে দিয়ে দেবো। শোরুমের লোকেশানটা তোমরা দেখলেই, চিনার পার্ক থেকে সিটি সেন্টার 2 এর দিকে সামনে এগিয়ে গেলে প্রথম যে সিগন্যালটা পড়বে নোয়াপাড়া, সেখানেই। আর আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে আটঘরা, মানে চিনার পার্ক থেকে তুমি রাজারহাটের দিকে, এখান থেকে এই সিগন্যালটাতে এটা আছে 4 মাথার মোড়, এখান থেকে তুমি ডান দিকে চলে গেলে যে সিমলা বিরিয়ানিটা পড়ে, সিমলা বিরিয়ানির পিছনেই আমাদের সার্ভিস সেন্টার। তো সামনে আছে হলদিরাম থেকে আমি ওভারব্রিজটা ধরে চলে যাব এয়ারপোর্টের দিকে, আর এয়ারপোর্টটা পার করে তারপরে বাঁ হাতে চলে যাব বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। তো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত তো আমার রাস্তা চেনাই, দুর্গানগর পর্যন্ত যাব। দুর্গানগর মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পরে মালঞ্চ আছে একটা জায়গার নাম, তারপরে আছে দুর্গানগর পর্যন্ত যাব। তারপর থেকে ম্যাপটা সেট করে নেবো, কারণ তারপর থেকে আমি আর রাস্তা চিনি না। আমি বরানগর মানে দক্ষিণেশ্বর পর্যন্ত গেছি। তো এই ওভারব্রিজের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা সার্ভিস লেন, ওটা দিয়ে সোজা চলে গেলে তোমার এই সামনে পড়ছে 4 নং হসপিটাল। 4 নং হসপিটাল থেকে বাঁ দিকে তুমি ভিআইপি রোড ধরে বাগুইহাটি কেষ্টপুরের দিকে চলে যাচ্ছ, আর এখান থেকে আমি ওভারব্রিজটা ধরে নেবো, এটা সিধা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। তো আমি এখন যাব টুয়ার্ডস এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টটা পার করার পরেই বাঁ হাতে তোমার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে বারাসাত। তো আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এখান থেকে বাঁ দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এখানে বাঁ দিকে নিয়ে নেব আমি। তো এই রাস্তা পর্যন্ত তো আমার পুরোটা চেনা, রোজকার যাতায়াত থাকে, কারণ আমাদের বিটি রোডে একটা ব্রাঞ্চ আছে আমাদের শোরুমের, হন্ডা বিগ উইংয়ের। যারা বিটি রোড থেকে দেখছো বা খড়দা টিটাগড় আশপাশ থাকো, তারা মানে আশেপাশে থাকো, তারা হয়তো নিশ্চয়ই জানো।
তো বিটি রোডে আমাদের হন্ডা বিগ উইংয়ের একটা ব্রাঞ্চ আছে, তো এই রাস্তায় আমার যাতায়াত পড়ে, ওই জন্য রাস্তাটা পুরোটাই মুখস্থ। সামনে একটু এগিয়ে ওখানে দাঁড়িয়ে ম্যাপটা সেট করে নেব পুরোটা, তারপরে আবার ননস্টপ যতটা যেতে পারবো ততটাই চলে যাব। কিন্তু আবার একটু মাঝখানে দাঁড়াতে হবে, কারণ একটু টিফিন করব, বাড়ি থেকে তো কিছু খেয়ে আসা হয়নি, খিদেও পাচ্ছে হালকা হালকা, এবার খিদে পাওয়া স্টার্ট হয়েছে। এখন বাজে 7:38। ঘুম থেকে উঠেছি আমি 4:10 আগে, মানে 3:50 আমি ঘুম থেকে উঠেছিলাম। তো তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো আমরা নিয়ে নেব দক্ষিণেশ্বর, ডানলপ, বালি, বেলুড়, এই রাস্তাটা আমরা ধরে নেব। আমি অলরেডি ম্যাপ সেট করে নিয়েছি, কারণ এরপর থেকে আমার আর রাস্তা হয়তো জানা ছিল না। এই রাস্তায় এসেছি, সামনে যে ইন্টারসেকশনটা আছে ওখান থেকে আমি বিটি রোডের দিকে চলে গেছি, বাট তার আগে আমি যাই না। দক্ষিণেশ্বর তো একবার গেছিলাম, রাস্তাটা মনেও নেই কোন রাস্তায় কীভাবে গেছিলাম না গেছিলাম। তো ম্যাপ আমি অলরেডি সেট করে নিয়েছি। টাইম এখানে দেখাচ্ছে আমার 4 ঘন্টা 5 মিনিট। টোটাল কিলোমিটার আছে 181 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে যেতে পারি। তো দক্ষিণেশ্বরটা ওখান থেকে সোজা চলে গেলে দক্ষিণেশ্বর, একটু আগে যে ব্যাগটা ঘুরে আসলাম। আর এটা আমরা চলে এসেছি বালি ব্রিজ। এটাই বালি ব্রিজ বলে তো, মানে সত্যি আমি এরপর থেকে আর কিছুই জানি না। হ্যাঁ, এটাই তো বালি ব্রিজ বলে। দক্ষিণেশ্বর ওইদিকে দেখাও যাচ্ছে। ভালো করে যাচ্ছি, ভালো করে যেন ফিরে আসতে পারি, এটুকু আশীর্বাদ দাও। তোমার কাছে আবার আসবো। এসেছিলাম গত বছর 23শে ডিসেম্বরের দিকে বোধহয় এসেছিলাম। কি বিভৎস জ্যাম, বাস আর বাসেরই বেশি জ্যাম, এগোতেই পারছি না, এগোনোই যাচ্ছে না, বাসগুলোর জন্য এগোনোই যাচ্ছে না। আই হেট বাস। ফাইনালি একটা বাসকে ওভারটেক করেছি, সামনে আরও 10টা বাস করো ওভারটেক। একটা বাস ওভারটেক করে সামনে আরও 10খানা বাস থাকবে, কী করবা তুমি? এটা হয়তো সেই বালি টোল প্লাজা বলে, সেই টোল প্লাজাটাই। এটা হচ্ছে NH-12 আই থিঙ্ক, ম্যাপে যেটুকু দেখাচ্ছে NH-12। তো এখান থেকে আমি যাবো খড়গপুরের দিকে, দেখা যাক। এখান থেকে নিয়ে নেবো লেফট, সোজা চলে গেলে যাচ্ছে দিল্লি। দিল্লি যাবি? ওই পথে দিল্লি চলে যাবে, দেখো ওই পথে দিল্লি চলে যাচ্ছে। হ্যাঁ, বলে যখন লাদাখ যাবো তখন দিল্লি যাবো। তুই কি, ওকে একটা প্রশ্ন জিজ্ঞাসা কর, তুই কি করে জানলি লাদাখ যেতে গেলে দিল্লি যেতে হয়? হ্যাঁ, ওরে বাবা, এটা মুম্বাই যাবি? এটা মুম্বাই চলে যাচ্ছে। কি ধুলো! বাহ 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 বাহ, এক্সপ্রেসওয়েতে উঠেই আমাদের স্বাগতম ধুলো দিয়ে করছে, ধুলো। বাহ 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 বাহ। লোকে ওয়াটার গার্ড দেয়, যারা এয়ারপোর্ট থেকে যখন কোনো মানে এরা এরকম ফিরে আসে তাদেরকে ওয়াটার স্যালুট দেয়, আমাদেরকে ধুলো স্যালুট দিচ্ছে। বাহ বাহ, সাবাস। এই তো এখন আমরা উঠে গেছি NH-12-এ, এবং যাত্রাটা এখান থেকে আর 174 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 52 মিনিট। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। কোলাঘাট 55 কিলোমিটার, ঠিক আছে। কোলাঘাটে গিয়েই স্টপ হব, একেবারে কোলাঘাট যাব তখন গিয়ে স্টপ হব। কোলাঘাটে গিয়ে একবারে সকালের টিফিনটা সেরে নেব। ওয়েদার এখনও পর্যন্ত তো ভালো, সূর্যের দেখা নেই, হালকা হালকা মেঘ হয়ে আছে, সূর্যটা মেঘের পিছনে লুকিয়ে আছে।
ওয়েদার ঠিকই আছে, দাঁড়ালে গরম লাগবে, দাঁড়ালে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কিন্তু গাড়ি যখন চলছে, বাইক যখন চালাচ্ছি তখন কোনো অসুবিধা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। রোদ বেরিয়েছে, বলতে বলতে রোদ বেরিয়ে গেছে এই কিন্তু মিররে দেখতে, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পেছনে কিন্তু রোদ আছে, মানে সরি মেঘলা হয়ে আছে, কিন্তু এদিকে কিন্তু রোদ বেরিয়েছে। দেখা যাক ওয়েদার স্বাদ দেয় কি না, কতটা কি স্বাদ দেয়। তো এখানে আছে টোল গেট, বাইকের তো বোধহয় টোল লাগে না, তাই তো দেখেছি আমি আসার আগে ইউটিউব পুরো দেখে এসেছি, বাইকের তো টোল লাগে না বোধহয়, সুতরাং আমরা চলে যাব বাঁ দিক দিয়ে। বাসেও টোল লাগে না? হ্যাঁ, এটা তো জানতাম না যে বাসে টোল লাগে না। ও বাবা, ও না, বাস এখান থেকে যাবে, আচ্ছা, বাইক চলে যাচ্ছে এখান থেকে। ওকে, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আয়, এই বাসগুলো সত্যি শান্তি করে একটু যেতেও দেয় না কোনো জায়গায়। রাস্তা তো এইরকম দরকার, তবেই না গাড়ি চালিয়ে শান্তি। কি একটু একটু করে জ্যাম আসছে, এ হচ্ছে, দেখো সামনে আবার যান, মানে গাড়ি চালাতেই পারছে না, একটু করে গাড়ি চালাচ্ছে আর সামনে একটু একটু করে জ্যাম পড়ছে, একটু করে গাড়ি চালাচ্ছে, সামনে একটু করে জ্যাম পড়ছে। আমরা ছিলাম এখন কোলাঘাটে। কোলাঘাটের আগে ভিডিওটা আমাকে বন্ধ করে দিয়ে ক্যামেরা ট্যামেরা সব প্যাক করে ব্যাগে ঢুকে দিতে হয়েছিল, বৃষ্টি এসেছিলো তখন আমার কাছে, বৃষ্টি এসেছিলো, রেনকোট টেনকোট পরলাম, মানে বাগনানটা পার করে ওখান থেকে ঝুমঝুম করে একটুখানি বৃষ্টি হলো, ব্যাস একটুখানি বৃষ্টিতে ওইটুখানি, আর ওই জন্য রেকর্ড কিছু করিনি। ওঠ, তো সামনে শেরি পাঞ্জাব হোটেল, ঠিক তার অপোজিটে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছিলাম। ব্রেকফাস্টে এখান থেকে হালকা কিছু খেয়ে নিয়েছি। তো এখানে ব্রেকফাস্টে মোটামুটি ওই দুজনে একটা একটা করে ধোসা নিয়ে নিয়েছিলাম আর চা। তো ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে গেছি। এখান থেকে টোটাল কিলোমিটার দেখাচ্ছে বোধহয় 117 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা। তো আমরা এখান থেকে চলে যাব বাঁ হাতে, সোজা চলে গেলে খড়গপুর, আর আমরা এখান থেকে চলে যাব লেফটে হচ্ছে হলদিয়া লেখা আছে। তো সোজা চলে গেলে সোজা চলে যাচ্ছে এটা খড়গপুরের দিকে। আমরা এখান থেকে লেফটে নিয়ে নিলাম, লেফট দীঘা হলদিয়া এই সাইডটায়। দেখা যাক 116 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 47 মিনিট, যেতে কত টাইম লাগে এটা দেখা যাক। সামনে একজন, এটা বোধহয় সিবি ইউনিকর্ন গাড়ি, রাইডে বেরিয়ে পড়েছে, যাচ্ছেন এনারা। সাইডে স্যাডেল স্টিফে সব লাগানো, বাপ রে বাপ, মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই, মানুষের ইচ্ছা শক্তির কাছে সব কিছু। সে মনে করছে যে আমি ঘুরতে যাব মানে ঘুরতে যাব, সে যে বাইকে হোক বা যে যাই হোক না কেন, সত্যি। তো এখানে আর একটা আমরা টোল প্লাজার পাশে এসে গেছে, জানি না এই টোল প্লাজার নাম কি, বাট বোধহয় তো বাইকের টোল লাগে না, সুতরাং আমরা বাঁ দিক দিয়ে চলে যাব, নো ইস্যু।
এখান থেকে হলদিয়া 39 কিলোমিটার। ওকে, দীঘা তো তাহলে বেশি, এখান থেকে 102 কিলোমিটার দীঘা, হলদিয়া 39 কিলোমিটার। বাহ, তার মানে হলদিয়াটা আগেই পড়ে। ওকে, আর একটা এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি জানতাম হলদিয়া দীঘা থেকে আরও দূরে। আহ, কি সুন্দর রাস্তা দেখো, রাস্তার উপর দিয়ে গাছের এরকম ছাওয়া, বেশ ভালো লাগে। এইরকম রাস্তাগুলো বেশ আমার ভালো লাগে। বেশ, রাস্তার দুই ধার দিয়ে গাছের ছাওয়া থাকবে, তো রাস্তাটা এরকম স্মুথ, বাটারি স্মুথ রাস্তা হবে, হেভি লাগে ড্রাইভ করতে। তো আমরা নন্দকুমারের সেই ফেমাস ইন্টারসেকশন আর রাউন্ড অ্যাবাউট, এখান থেকে পুরোটা সার্কেল ঘুরে আমরা আবার ওই পাশের রাস্তাটায় চলে যাব। এই জায়গাটার নাম কি? জায়গার নামও জানি না। ওই পাশে একটা ওভারব্রিজ আছে, পুরোটাই নদী। এই হয় সমস্যা, জায়গার নাম জানতে হয়, জায়গার নাম না জানলে খুব সমস্যা। আর নাও, এই ব্লগ যদি আমি পোস্ট করি, লোকে বলবে নুবড়া ব্লগার, কিছুই জানে না, জায়গার নাম জানে না, যেতে জানে না, পথ চেনে না। কি করবো বলো? কখনো এর আগে বাড়ি থেকে তো বার হয়নি, এই ফার্স্ট টাইম বার হলাম। এতটা দূর এসেছি, এখনো পর্যন্ত 182 কিলোমিটার চলে এসেছি। আবার বৃষ্টি শুরু। হ্যাঁ ভগবান, একটুখানি চলে যেতে দে রে বাবা। এই এই কাটা মেঘটাতে আবার বৃষ্টি হচ্ছে, এই যে উড়ো মেঘটা, এই উড়ো মেঘে আবার বৃষ্টি হচ্ছে। মেঘটা সরে যাবে, বৃষ্টিও কমে যাবে। এ কী ওয়েদারে! আর মাত্র 20 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 39 মিনিট। মাঝখানে দুই জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম, এক জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম, এবং এক জায়গাটা জল পিপাসা পেয়েছিল বলে একটু জল টল কেনা হলো, সেখান থেকে একটু দাঁড়িয়ে জল টল খাওয়া হলো। মাঝখানে দুটো জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, তার জন্য একটু সময়টা বেশি লেগে গেছে। সাপুয়া, ওকে। ও, তো ফাইনালি পৌঁছে গেলাম। এখান থেকে আর মাত্র 4.5 কিলোমিটার বাকি, আর আমরা কিন্তু এখন দীঘার গেট ক্রস করছি। টাইম এখন 12টা 34, একটু টাইম লেগে গেল আবার। যা জ্যাম দেখো, এই বাসগুলো এগোতেই দিচ্ছে না, 2-5 পা করে এগোচ্ছে, আর এগুলোর জন্য পুরো দাঁড়িয়ে যেতে হচ্ছে। শান্তি করে এদের জন্য একটা গাড়ি চালানোর মতো না, সত্যি কথা, ভীষণ অসুবিধা করছে এই বাসগুলো। তো ফাইনালি সেই বিশ্ব বাংলা গেট। ও, তো ফাইনালি আমরা মানে দীঘা ঢুকতে চলেছি। এখান থেকে আর মাত্র 2.8 কিলোমিটার, মাত্র 2.8 কিলোমিটার। উফ, তো আমরা কিন্তু হোটেলের অনেকটাই কাছে চলে এসেছি। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে হোটেল। দাদা, হোটেল জিতটা কোন দিকে? হোটেল জিত।
ফোনটা ধর ভিতরে। হ্যাঁ হ্যাঁ এটা বুকিং ছিল আমার, প্রতীক রায়। হ্যাঁ তো কন্টিনিউ ফ্রম দীঘা বিচ। সকালবেলায় তোমরা দেখলে লাইট নেই এখানে, লাইটের খুব অভাব, ওই জন্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ বানাচ্ছি। তো সকালবেলা তোমরা দেখলে যে চেক ইন করলাম, তারপরে খিদে পেয়েছিল, ফ্রেশ হয়ে গিয়ে খেলাম, খাবার পরে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন রাত্রিবেলা এসেছি বিচে। অনেক দূরে ওই লাইটগুলো দেখতে পাচ্ছ, ওখানে ওই পাথরের এটেগুলো রাখা। আর আমরা একটু এখানে এসছি একটু জলের ছোঁয়া খেতে, পায়ে জলে ধাক্কা লাগছে এসে এসে, তাই একটু এসে দাঁড়িয়ে আছে এখানে। আর ইনি ম্যাডাম ভিডিও করতে ব্যস্ত, এই দেখো দেখো ইনি ভিডিও করতে ব্যস্ত, লোকে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না, ইনি দেখো ভিডিও করতে ব্যস্ত। দেখ কি ভিডিও হচ্ছে ম্যাডাম? আমার ভিডিওতে কি সব ভূত টুত আসছে। ওই দেখো দেখো দেখেছো ওনার ভিডিওতে নাকি কি ভূত আসছে। ভূতগুলো আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে। ওই দেখো ভূত নাকি ওর ভিডিওতে ওর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে, চিন্তা করো তাও। তো দেখি ম্যাডাম এখানে কতক্ষণ থাকে নিচে, ও জলে ছোঁয়া খেতে ব্যস্ত, পায়ে এসে জল লাগছে, ওনাকে বিরাট ভালো লাগছে। তো ওর ওটা হয়ে যাক, ও আনন্দ করে নিক। তারপরে এখান থেকে বেরিয়ে পাশে যে মার্কেটগুলো আছে একটু মার্কেটে যাব, পারলে কিছু কেনাকাটা করব, না পারলে করবো না, কিছু খাবো। খুব ভালো লেগেছে। হ্যাঁ 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 বিরাট ভালো লেগেছে। অক্টোপাস খাবি না? কেন, এই তো অক্টোপাস খাবো। না না চল, তোকে আমি খাওয়াবো অক্টোপাস। চল আয় আয়, তোকে অক্টোপাস আমি খাওয়াবো, আয়। আমার দেখে বমি পাচ্ছে। কেন, অক্টোপাস খাবো, সুশি খাবো। সুশি তো খাবো। না তো অক্টোপাস খাবো। অক্টোপাস খাবে করছিল, এখন অক্টোপাস দেখতে পেয়েছে, বলছে আর ভক্তি হচ্ছে। কোনটা খাবে? জোস কর, খাবি না? কোন দিকে? অক্টোপাস খাবে করছিল, অক্টোপাস দেখে আর অক্টোপাস খাবার জন্য মরে গেছে। আমি তো তাও পুরীতে তাও খেয়েছি। আমি পুরী গেছিলাম, অক্টোপাস খেয়েছি। তুই তো খেতে পারবি না। রান্না করা থাকবে কেন, সামনে ছাড়িয়ে করে দেবে রান্না। ও অক্টোপাস খাবে করে, অক্টোপাস দেখতে পেয়ে এখন বলছে আমি অক্টোপাস খাবো না, ঘেন্না পাচ্ছি। তখন বলতাম, আমার কথা বিশ্বাস করতাম। হ্যাঁ কিছু বলছে, কি বলছেন? ওরকম জঘন্য দেখতে কে জানে। অক্টোপাস ওই রকমই দেখতে হয়, ন্যাননানে টাইপের কেমন লাগছে। অক্টোপাস ওরকমই দেখতে হয়। আর ম্যাডাম এবার খাবার অর্ডার দিয়েছে, ম্যাডাম খাচ্ছে, দেখো ম্যাডাম খাবার। ম্যাডাম কি অর্ডার দিয়েছো তুমি? কি অর্ডার দিলাম? এটা কি চিকেন চিজি ফ্রাইড মোমো। কেমন লাগছে তোকে? হেভি খেতে? হেভি লাগবে না? দামটা দেখো। আর আমার এটা হচ্ছে কি কি স্যুপ উইথ মোমো। স্যুপ নুডলস উইথ মোমো। ও স্যুপ নুডলস উইথ মোমো। মোমোর মধ্যেই চিজ ভরে দিয়ে দিয়েছে ম্যাডামের, সেটা ভালো লাগছে। ও এখনও 3টে মিল্কশেক আসা বাকি। ভালো লাগছে খেতে? ওটা তুমি খেয়ে নিও। ভালো না? ভালো না?
মোমোগুলোর টেস্টগুলোই নষ্ট হয়ে গেছে মোমোটার। ভালো লাগছে। হ্যাঁ, এখনও 3টে স্যুপ অর্ডার করা আছে। না, 3টে soup? মানে 2টো স্যুপ অর্ডার করা। স্যুপ নয়, এই স্যুপ বলছি, সরি, এই তোমার কি ওটা, কোল্ড কফি। কোল্ড কফি। 2টো কোল্ড কফি অর্ডার করা। আর এখানে অফার চলছিল, 499-এর উপরে অর্ডার গেলে একটা কফি ফ্রি। তো 3টে কফি হয়ে গেছে, কোল্ড কফি। এটা খেয়ে দেখ, এই চাটনিটা দিয়ে। পুরোটা কেন নিচ্ছিস? কি গরম, পুড়িয়েই দিল গালটা। তুই খাচ্ছিস, খা, ভালো লাগে না। এটা কামড় মেরেছিস, এটা খেয়ে নে। আচ্ছা, তারপরে ভেঙে দেবে। কেমন একটা খেতে, মোমো যেমন হয় ওর মধ্যে চিজ ভরা, ভালো লাগছে না আমার ভালো লাগে না। এবার আমার নুডলসটা খেয়ে দেখতে হবে কেমন লাগে। ওরে বাবা, কি করছে, তুই খানা বাবা। আরে দাঁড়ায়। এখন রাত্রিবেলা খাওয়ার আর ডিনারের আবার চিন্তা ভাবনা চলছে, কে কী খাবে। বেরিয়ে যাচ্ছে কেন? তুমি কী খাওয়া? রাইস আর চিকেন। ভাত খাও। আর আমি মাছে বাঙালি আমি। রুটি আর মটন অর্ডার করবো, দুজনে মিলে চিকেন মটন মিশিয়ে নেবো, ব্যাস দুজনের হয়ে যাবে। মানুষ স্ট্র দিয়ে কী খাও, থামস আপ, কোল্ড কফি, মিল্কশেক। ম্যাডাম কী খাচ্ছে দেখো, দেখো। সসটা ভালো লেগেছে। স্ট্র দিয়ে প্লেটের সস খাচ্ছে। চামচ দেইনি, কাঁচা চামচ দিয়ে খাওয়া যায়। স্ট্র দিয়ে সস।